পানি নামতে চট্টগ্রামে স্পষ্ট বন্যার ক্ষত, প্রাণহানি প্রায় অর্ধশত, ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 ঘরবাড়ি, 16,000 হেক্টর ফসলি জমি নষ্ট। ঘরে ফিরে নতুন সংগ্রামী বানভাসীরা। ঘরটা না বাঁধলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে অসময় নিয়ে আমরা কোথায় যাইতাম। নারায়ণগঞ্জে আদমজি ইপিজেডে ভয়াবহ আগুনে পড়ল কাপড়ের গোডাউন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, জানা যায়নি কারণ। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে নষ্টের পথে প্রায় 350 কোটি টাকার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকে দুষছেন ব্যবসায়ীরা। বোর্ডে মাল আসলো, তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, তাহলে আমাদের মালটা আটকাবে কেন? 3 দশকেও গতি ফেরেনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে। শিল্পের জন্য বরাদ্দ প্লটে গ্যারেজ, দোকান। থমকে আছে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা। ঠাকুরগাঁওয়ে মা ও শিশু কেন্দ্রে অ্যানেস্থেশিয়া চিকিৎসক সংকটে 6 মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। রয়েছে ওষুধ সংকট, ভোগান্তিতে প্রসূতিরা। ঝিনাইদহে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা থাকলেও নাগরিক সেবায় বেহাল দশা। রাস্তা, ড্রেন, সড়ক বাতির সংকটে দুর্ভোগে মহেশপুর পৌরবাসী। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40,000। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের কোনো সহায়তা করা হয়েছে কিনা? আসলে করুণ চিত্র ভেসে উঠছে পানি নেমে যাওয়ার পর। কারো ঘরবাড়ি, কারো ব্যবসা প্রতিষ্ঠান, কারো মাছের ঘের, কারো বা পোলট্রি খামার সবই আসলে ভেসে গিয়েছে বানের পানিতে। দীর্ঘ 1 সপ্তাহ তারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, অনেকটা লড়াই করেছেন পানির সাথে। সেই আশ্রয়কেন্দ্র থেকে যখন তারা ফিরছেন তখন আসলে তাদের আগের যে ঘরের যে চিত্র, যে আসবাব, কোনোটি আসলে অবশিষ্ট নেই। বিশেষ করে একেবারে নিম্নয়ের মানুষ যারা, বাঁশখালীর এই অংশটিতে আমি আছি, খানখানাবাদ অংশ, এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের বাড়িঘর, যাদের টিনের ঘর, যাদের বিশেষ করে মাটির ঘর কিংবা বেড়ার ঘর, সব ঘরে আসলে এখানে ভেঙে গিয়েছে। জেলা প্রশাসনের যে হিসাব বা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে হিসাব, এই অঞ্চলে প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারা যখন ফেরত আসছেন তাদের মাথা গুঁজার যে ঠাঁইটুকু ছিল বন্যার আগে যাওয়ার সময়, এখন এসে সেই মাথা গুঁজার ঠাঁই নেই। তারা এই বাড়িতে এসেও আসলে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, অন্য কোথাও গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই সময় তাদের যখন খাবারের সংকট, আয়ের সংকট, ঠিক তখন এই ধরনের একটি ঘর তৈরি করা তাদের জন্য একেবারে অকল্পনীয়, দুঃসাধ্য বলা চলে। তারা সেই সংকটের কথাগুলো বলছেন যে বিত্তবানরা, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে মূলত ক্ষতিপূরণ দেয়া কিংবা তাদেরকে ঘর বাড়ি বেঁধে দেওয়ার একটি উদ্যোগ নেয়। এর পাশাপাশি এখানকার যারা কৃষক, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় চট্টগ্রাম অঞ্চলে 1,22,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, 16,000 হেক্টর ফসলি জমি ভেসে গিয়েছে, মাছের ঘের ভেসে গিয়েছে। এই ছোট ছোট যে উদ্যোক্তা, গ্রামীণ উদ্যোক্তা, তাদেরকে আসলে স্বাবলম্বী করার, আগামী দিনে তাদের জীবন সংগ্রামে নামার জন্য যে রসদ প্রয়োজন সেটি দেওয়া খুব সবচেয়ে বেশি প্রয়োজন। এর পাশাপাশি আমরা প্রশাসনের হিসাবে দেখছি প্রায় 4,000 কিলোমিটার সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি নতুন উৎপাতের কথা তারা বলছিলেন, সেটি হচ্ছে এই ছোট ছোট মানুষগুলো নানান কারণে এনজিও সংস্থাগুলো থেকে, বেসরকারি এনজিওগুলো থেকে তারা ঋণ নিয়েছিলেন। বন্যার এই সময়ও তারা ঋণের যারা আছেন তারা এসে তাদের কাছে ঋণের কিস্তি চাচ্ছেন, যেখানে তাদের খাবারের সংকট, সেখানে তারা ঋণ দিবেন
কোথা থেকে সেই প্রশ্ন তারা তুলছেন এবং সংস্থাগুলো থেকে অনেকে বলছেন যে আগামী সপ্তাহে আসলে দ্বিগুণ টাকা দিতে হবে, এই ধরনের কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে ক্ষয়ক্ষতির করুণ চিত্র এখানে পুরো বাঁশখালী চট্টগ্রাম জনপদে এবং সরকারের যে সহযোগিতা সেটির সমন্বয় এই মুহূর্তে প্রয়োজন। ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের যে ভবিষ্যতের স্বাবলম্বী করে তোলা, তাদেরকে সেই বিষয়টিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন হোসাইন জিয়াদ। বগুড়ার ধুনটে যমুনা নদীর তীব্র ভাঙনে শহরাবাড়ি পাড়ের প্রায় 60 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি প্রায় 1 কিলোমিটার আবাদি জমিও নদীগর্ভে চলে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট, সবজি ক্ষেত ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন। বিস্তারিত জানাতে বগুড়ার ধুনট শহরাবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান এবং মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে চলে যাচ্ছে মাজিদের কাছে। মাজিদ, জানাবেন ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ শাম্মী, আপনি জানেন যে উত্তরের যে যমুনা, সে যমুনার পানি কিন্তু আজকে 34 সেন্টিমিটার বেড়েছে, কিন্তু যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমার প্রায় 119 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু এখানকার যে ভাঙন এটি কিন্তু তীব্রতর হচ্ছে। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি যমুনা তীরে, ধুনট উপজেলা যমুনার তীরে রয়েছে। সেই এলাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোক এখানে তাদের গ্রাম রক্ষার জন্য এখানে কাজ করছে। আর এখানে প্রায় যে শহরাবাড়ি এলাকা থেকে 1 কিলোমিটার ভাটির যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন কৃষি জমি এবং যে দোকানপাটগুলো রয়েছে পাশে চরের মাঝখানে, সেখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে। সেক্ষেত্রে এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের জিও ব্যাগ দিয়ে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। আর এই ভাঙন রোধ যদি না করা যায়, পানি যদি খুব বেশি পরিমাণ বাড়ে, তাহলে হয়তো এটা আরও দুর্ভোগ পোহাতে হবে। আর এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা যেটি বলছে যে এখানে আসলে নদীর গতিপথ, এই গতিপথ যদি পরিবর্তন করা না যায়, এখানে যদি ড্রেজিংয়ের সাহায্যে খোঁড়া না যায় এখানে, তাহলে কিন্তু প্রতি বছরই এমন একটা যে আশঙ্কা থাকে যে ভাঙন, সেই ভাঙনটা কিন্তু চলতে থাকবে। তাছাড়া এখানে স্পার নির্মাণের ক্ষেত্রেও এবং ব্লক দিয়ে এখানে নদীর তীর যে এখানে বাধা, সে বাধা কাজটা যদি না করা যায়, তাহলে কিন্তু এই দুর্ভোগটা ধুনটবাসীর কাছে থেকে যাবে। সেক্ষেত্রে এখানে যে করণীয়, যে শুষ্ক মৌসুমে যদি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেয়, তাহলে হয়তো এখানকার মানুষজন যারা রয়েছে, পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, জমি রয়েছে, কৃষি জমি, সেই জমিগুলো রক্ষা পাবে। আর এবারে যে কৃষি জমি, এখানে প্রচুর পরিমাণে বেগুন হয়, পাট হয়, মরিচ হয়, সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে গেছে। এখানে প্রায় 100 একর জমির মতন তারা বলছেন, তো এখানে ভেঙে নদীগর্ভে চলে গেছে। আর যদি এরকম থাকে, নদীর পানি যদি আরও বাড়ে এবং ভাঙন যদি আরও তীব্রতর হয়, তখন হয়তো আরও বিপত্তি দেখা দিবে। তখন কৃষকের যেমন ক্ষতি হবে, আশেপাশে যে গ্রাম রয়েছে, বাড়ি রয়েছে, সে গ্রাম বাড়িও হয়তো বা কখনো আঘাত হানতে পারে এই নদী ভাঙন যদি তীব্রতর হয়। সেক্ষেত্রে এখনই এবং যে জিও ব্যাগের কাজ করছে এবং শুষ্ক মৌসুমে যেন এখানে একটি স্থায়ী বন্দোবস্ত হয়, সেটি চাচ্ছেন এই এলাকার মানুষ। তো এই ছিল শাম্মী আমার কাছে যমুনার যে তীর, ধুনট উপজেলার, সেখান থেকে সর্বশেষ তথ্য। বন্যার আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন বানভাসী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হচ্ছে কিনা? মৌলভীবাজারে গত 8 তারিখ থেকে জুলাইয়ের 8 তারিখ থেকে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে প্রথমে কমলগঞ্জের ইসলামপুর এলাকার মখাবিল এলাকায় ভাঙন দেখা দেয়, যেখানে বাঁধ নির্মাণ পুরোপুরি সম্পন্ন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড, বিএসএফের বাধার কারণে, ভারতীয় বিএসএফের বাধার কারণে। এবং পাশাপাশি যে জসিম ব্রিকফিল্ড রয়েছে, সেখানে মাটি কেটে নেওয়ার কারণে এবং এখান থেকে বন্যার বেড়িবাঁধটা কেটে নেওয়ার কারণে সেখান থেকে বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়। অপরদিকে রাজনগরের 3টি এলাকা, উজিরপুর, একামধু এবং বাগারহাট এলাকায় নদী ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি কুলাউড়া উপজেলার সিকরিয়া এলাকায়, যেখানে ভারতীয় বিএসএফের বাধার কারণে বাঁধ দিতে পারেনি, সেখানে একটা বাঁধ দিয়ে পানি ঢুকে মৌলভীবাজারের 4টি উপজেলা বন্যা কবলিত। এবং এই বন্যা কবলিত হওয়ার পরেই কিন্তু মানুষজন পানিবন্দী হয়ে পড়ে, ক্ষেত কৃষি সবগুলো পানিতে তলিয়ে যায়, অনেক মৎস্য কামার আছে যেগুলো পানিতে তলিয়ে যায়। এই মুহূর্তের কথা যদি বলি, সব মিলিয়ে বন্যার উন্নতি হয়েছে, পানি নেমে গিয়েছে, কিন্তু যে
যে ক্ষত চিহ্ন রয়েছে সেই ক্ষত চিহ্নগুলো এখন বেশি উঠেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ইসলামপুরের ভান্ডারিগাঁও এলাকায়, সেখানে আমার পিছনে প্রায় 100 ফুটের উপরে যে ভাঙন রয়েছে সেটা দেখাই যাচ্ছে। এছাড়া এমন অনেকগুলো ভাঙন আছে এবং কালভার্টগুলো ভাঙন। আমি যদি পরিসংখ্যানটা বলি তাহলে এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় 87.45 কিলোমিটার রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে, 5টি সেতু এবং কালভার্ট নষ্ট হয়ে গিয়েছে, 2টি শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছে এবং এই নষ্ট হওয়া রাস্তাগুলো এখন পর্যন্ত মেরামতের কোনো কাজ সম্পাদন করা হয়নি। আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে কমলগঞ্জের, তিনি জানিয়েছেন যে তারা শীঘ্রই এলজিডির সাথে কথা বলে কাজগুলো শুরু করবেন। কিন্তু এই মুহূর্তে স্থানীয়ভাবে যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপি সহযোগী সংগঠনের যারা রয়েছেন তারা 2 কিলোমিটার রাস্তা আগামীকাল রথযাত্রা উপলক্ষে ঠিক করে দিয়েছেন এবং অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ঠিক করার প্রস্তুতি রয়েছে। এছাড়াও কৃষির 248 হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, আমন ধানের 86.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে 64.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে। গড়বাড়ি এই মুহূর্তে নষ্ট হয়েছে 3666টি, তার মধ্যে 1439টি আংশিক এবং 2493টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন বলছে তারা সেগুলো মেরামতের জন্য কাজ এগিয়ে নিচ্ছে এবং তারা যত শীঘ্র সম্ভব সেগুলো কাজ করবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত নিয়ে সবশেষ। স্বামী মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন এম এ হামিদ। এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর জাজিরা পদ্মা নদীর ডান্তির রক্ষা প্রকল্পের বন্ধ থাকা প্যাকেজের কাজ শুরু হয়েছে। এতে পদ্মা তীরের মানুষের মাঝে ভাঙন আতঙ্ক কমেছে, ফিরেছে স্বস্তি। এ নিয়ে আরও জানাতে জাজিরার ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, জানাবেন নতুন করে কবে থেকে কাজ শুরু হয়েছে আর কাজের অগ্রগতি কেমন দেখছেন? স্বামী, চলতি মাসের 5ই জুলাই থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে এবং কাজের অগ্রগতি কিন্তু অনেকটাই সন্তোষজনক স্থানীয়রাও বলছেন এবং এখানকার যে প্রকল্পের ব্যবস্থাপক রয়েছেন তিনিও আমাদেরকে জানিয়েছেন। এই প্যাকেজটি মূলত বন্ধ ছিল প্রায় 4 থেকে 5 মাস, যার কারণে চলতি বর্ষার শুরুতেই যে পানি বৃদ্ধি পায় এবং তাতে কিন্তু এই অঞ্চলের প্রায় 150 মিটার এলাকা ভেঙে যায় নদী তীরের এবং কিছু স্থাপনাও নদীতে ভেঙে যায়, যার ফলে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। মূলত এই প্যাকেজটি 2 ঠিকাদারের কাজ নিয়ে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্বের কারণেই জটিলতা সৃষ্টি হয়, সেটা আদালত পর্যন্ত গড়ায়। এই সংক্রান্ত একটি সংবাদ কিন্তু এখন টেলিভিশন 29শে জুন সরাসরি সম্প্রচার করে, যার ফলে তার পরপরই কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ে এবং এখানে কিন্তু সেই সময়ে যে কোনো বার্জ ছিল না, কোনো শ্রমিক প্রকৌশলী ছিল না এবং এই তীর কিন্তু অরক্ষিত ছিল। সেই জায়গা এখন তীরে যেমনটা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে, তীর অনেকটা এখন সুরক্ষিত। পাশাপাশি এখানে কিন্তু 2টি বার্জ দিয়ে শ্রমিক এবং প্রকৌশলীরা এখানে দিনরাত কাজ করছেন। আমরা যতটা জানি এখানে এই প্যাকেজটিতে মূলত 8 নম্বর এই প্যাকেজটিতে 63,300 বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা এবং যার মধ্যে ইতিমধ্যেই প্রকল্প ব্যবস্থাপক আমাদেরকে জানিয়েছেন যে এখানে 22,000-এর মতো জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে, অর্থাৎ অনেকটাই ঝুঁকি মোকাবেলার পথে রয়েছে এবং পুরো কাজ তারা দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন এমনটাই কিন্তু শ্রমিক, এখানকার প্রকৌশলী বা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন। মূলত এই প্রকল্পটি শুরু হয়েছিল 2024 সালের জুলাই মাসে এবং শেষ হওয়ার কথা ছিল 26 সালের জুলাই মাসে, 2 বছর মেয়াদি। কিন্তু প্রকল্পটি ধীরগতির কারণেই কিন্তু কাজ খুব কম হয়েছে এবং গত বছর কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের মানুষ। সেই আতঙ্ক মানুষের মাঝে কাটেনি, তার মধ্যে একটি প্যাকেজের কাজ বন্ধ থাকায় কিন্তু আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। সেই কাজ শুরু হওয়ায় তারা কিন্তু স্বস্তি পেয়েছে, তাদের মধ্যে আতঙ্ক অনেকটা কমেছে এবং তারা চাচ্ছেন যে এই কাজ যেন দ্রুত সময়ের মধ্যেই শেষ করে এবং সব ধরনের যে বালুর ভর্তি জিও ব্যাগ পাশাপাশি এখানে সিসি ব্লক ফেলে যেন ভাঙন রোধ করা হয়, এমনটাই কিন্তু পদ্মা তীরের ভাঙন কবলিত মানুষের দাবি। শাম্মী, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্পলবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস।
অভিযোগ রয়েছে 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঁচ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায়, শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পড়ে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা অত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটা যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জামালপুরে টানা কয়েকদিনের ভারী বর্ষণে শহরে জলাবদ্ধতা সৃষ্টির ফলে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। গত 2 দিনে বৃষ্টি কমলেও এখনও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি জমে থাকায় দুর্ভোগ পড়েছে সাধারণ মানুষের। পানি রয়ে গেছে বিসিক শিল্পনগরীতেও। বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সামনে জামালপুর একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখন কিন্তু কোনো শ্রেণীতেই পড়ে না বলা চলে। গত কয়েকদিন আগে ভারী বর্ষণ হয়েছে, এতে করে জামালপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সহ বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ গত 2 দিন ধরে কিন্তু একেবারে বৃষ্টি নেই, তারপরে কিন্তু এখনো শহরের বিভিন্ন ওয়ার্ডে এখনো কিন্তু পর্যাপ্ত পানিতে তলিয়ে রয়েছে বাড়িঘর, বিভিন্ন রাস্তাঘাট বলা চলে। পাশাপাশি শহরে যে বিসিক শিল্পনগরী রয়েছে সেখানেও কিন্তু এখনো পানিতে তলিয়ে রয়েছে। বলা চলে এখনো দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে। তবে আমরা গত
পুরো বছর জুড়ে পৌরসভার কোনো তদারকি দেখতে পাই না, তবে বৃষ্টির সময় একটু তদারকি থাকার কথা ছিল। এখন কিন্তু কাঙ্ক্ষিত যে তদারকি পৌরসভার পক্ষ থেকে সেটি কিন্তু এখন পৌরবাসী এখন পর্যন্ত দেখেনি বা তারা আমরাও দেখতে পাইনি বলা চলে। এখন কিন্তু বিভিন্ন যে পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটি কিন্তু এখন অপরিষ্কার, ময়লা আবর্জনা ভরে রয়েছে। তো পানি যে নিষ্কাশনের যে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি বলা চলে। যে পানি যে নিষ্কাশন করবে সেটির ব্যবস্থা নেই। আরেকটি বিষয় বলা চলে, জামালপুর শহরের বনপাড়া, কাজিরহাট, পলাশতলা, হাটচন্দা, বেলটিয়া, বাস স্ট্যান্ড, বিসিক শিল্পনগরী, এই যে এলাকাগুলো আবাসিক এলাকা, সে এলাকায় এখন কিন্তু পানি চলে এসেছে। আরেকটি বিষয় বলা চলে, অপরিকল্পিত নগরায়নের ফলেই কিন্তু এই যে দুর্ভোগগুলো সাধারণ মানুষ পাচ্ছে। যেহেতু প্রত্যেকটি এলাকায় অপরিকল্পিত বড় বড় স্থাপনা নির্মাণ হচ্ছে, পাশাপাশি পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি, বিদায় কিন্তু বৃষ্টিতে কিন্তু তারা এখনো তলিয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগ পাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, বিশেষ করে পলাশতলা, কাজিরহাট এই এলাকায় সবচেয়ে দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ বলা চলে এই এলাকার মানুষ প্রায় 2 থেকে 3 মাস এই যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কিন্তু দুর্ভোগ তাদের পোহাতে। অর্থাৎ এই এলাকায় কিন্তু একজন মানুষ মারা গেলে তাদেরকে কিন্তু জানাজা দেওয়া বা মাটি দেওয়ার একটি ব্যবস্থাও কিন্তু নেই বলে চলা। পুরোটাই পানি টইটম্বুর হয়ে রয়েছে। অর্থাৎ আমার পিছনে একটি গুরুত্বপূর্ণ রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তা কিন্তু অনেক মানুষ যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে। অর্থাৎ শহরে কিন্তু ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক সড়ক, কিন্তু এখানেও কিন্তু একটি তৈরি হয়েছে। আরেকটি বিষয় বলা চলে, শহরে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, তাদের গবেষণা সেটি কিন্তু তৈরি হয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জলবদ্ধতার সবশেষ তথ্য। সামনে জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি পিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 3 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি, আর 2টি ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব। টাঙ্গাইল শহরে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও দখলের মহোৎসব চলছে। পুনরায় দখল করে বসছে রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন এলাকায় করা হচ্ছে অবৈধ পার্কিং। এতে বেড়েছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বিস্তারিত জানাতে টাঙ্গাইল শহর থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন এ ব্যাপারে প্রশাসনের কোনো পদক্ষেপ আছে কিনা? জি, আমি আছি টাঙ্গাইলের যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে তার অন্যতম সড়ক হচ্ছে এই ময়মনসিংহ সড়ক। এই সড়কের প্রায় 1.63 একর জমি বেদখল উদ্ধার করেছে সড়ক বিভাগ প্রায় 2 মাস আগে। তারপরও আমার পিছনে দেখতে পাচ্ছেন কেউ টং দোকান করে, কেউ বড় দোকান করে, কেউ চায়ের দোকান করে, কেউ রেস্তোরাঁ করে। আবার আমরা দেখতে পেয়েছি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই ডিস্ট্রিক্ট গেট এলাকাতে অবৈধ পার্কিং সহ নানাভাবে সেই অবৈধ দখল করছে একটি প্রভাবশালী মহল। তবে কেউ কেউ জানিয়েছেন যে এখানে সড়ক বিভাগের কারো কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে তারা সেই জমিগুলো জায়গাগুলো আবার দখল করে ব্যবসা পরিচালনা করছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দোকান তারা কিন্তু আজকে খুলেনি। আমরা সকাল থেকে এই এলাকাতে কাজ করার কারণে। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে আমার পেছনে হচ্ছে টাঙ্গাইল শহরের যেটি ডিস্ট্রিক্ট গেট বলা হয়, সেই ডিস্ট্রিক্ট গেটের উভয় পাশে কিন্তু ওই সিএনজি চালিত অটো রিকশার অবৈধ পার্কিং, আর এছাড়াও বড় একটি অংশ পার্কিং করা হয় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সড়ক বিভাগের জায়গায়। আমরা দেখেছি যে ইতিপূর্বে সড়ক বিভাগ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের নতুন বাস স্ট্যান্ড, এই ময়মনসিংহ সড়ক, পুরাতন বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কয়েকদিন পর বা কয়েক মাস পর সেটি কিন্তু নানা কৌশলে প্রথমে তারা অস্থায়ী ভিত্তিতে দোকান করে, পরবর্তীতে সেখানে খুঁটি দিয়ে সেই স্থায়ীভাবে দোকান বসানোর চেষ্টা করে। আমার পেছনেই অন্তত 50টি দোকান রয়েছে, যে সমস্ত দোকানে কেউ অস্থায়ী ভিত্তিতে, কেউ রেস্তোরাঁ, কেউ খাবারের দোকান,
দোকান, এছাড়াও বিভিন্ন কেউ ডাবের দোকান, নানাভাবে সেই স্থাপনাগুলো দখল করেছে। এতে করে টাঙ্গাইল শহরের যে ফুটপাত থেকে শুরু করে অবৈধ স্থাপনা করার কারণে ঘন ঘন যানজট হয়। বিশেষ করে টাঙ্গাইল মেডিকেল কলেজের সামনে, কুমিদিনী কলেজের সামনে, এছাড়াও এই পুরাতন বাস স্ট্যান্ডের এলাকায় মানুষের যানজটের চরম ভোগান্তি পোহাতে হয়। 5 মিনিটের সড়ক যেতে কারো কারো সময় লেগে যায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। শাম্মী, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে অনেককেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাশাপাশি রয়েছে ওষুধ সংকট ও অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ার অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ রেজা। সদর উপজেলার দূর দূরান্ত থেকে প্রতিদিন গর্ভবতী মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে গত 6 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে অনেক প্রসূতি বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে যেতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, যা অনেকের সামর্থ্যের বাহিরে। একসময় এই অপারেশন থিয়েটারে প্রতি মাসে গড়ে 20 থেকে 25টি সিজারিয়ান অপারেশন হতো, কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় এখন বন্ধ রয়েছে পুরো কার্যক্রম। প্রস্তুত থাকলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। স্বাস্থ্যকেন্দ্রের অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রেজা হাবিব চলতি বছরের 12 ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এখন আমরা কোথায় যাবো? আমাদের কি অত টাকা পয়সা আছে যে আমরা বাইরে যাবো? এখানে তো ওষুধের কোনো নেই, ব্যবস্থা নেই। অনেকদিন থেকে বলে ওষুধ আসে না। যদি একটা ডাক্তার থাকে তাহলে পুরোটাই মনে করেন যে ফ্রিতে হয়ে যাবে। আর ক্লিনিকে গেলে আমাদের 30 থেকে 30,000 টাকা লাগবেই। একটা গরিব মানুষের জন্য অনেক উপকার হবে এটা। অনেক জনকার দেখেন আপনার কারো কাছে টাকা থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে। আমরা অভাবী মানুষ, আমরা দিনমজুর, আমরা এখানে আসছি সুবিধার জন্য। শুধু চিকিৎসক নয়, রয়েছে ওষুধ সংকটের অভিযোগও। রোগীদের জন্য নির্ধারিত ওষুধ প্রয়োজনের সময়ে পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এদিকে গুরুতর অসুস্থদের পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে পড়ে আছে গ্যারেজে। কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেল বাবদ বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। আপাতত আমরা সিজারিয়ান সেকশনটা আমাদের এখানে বন্ধ আছে এই কারণে যে সিজার করতে হলে 2 জন ডক্টরের দরকার আছে। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়া দিবেন, আরেকজন হচ্ছে সার্জন হিসেবে তো আমি নিজেই সার্জারি করি। আর আমাদের যে অ্যানেস্থেশিয়া আগে দিতেন মানে যিনি ছিল, তিনি হচ্ছে গত ফেব্রুয়ারি 12 তারিখে পিআরএলে যান। 4.5 লক্ষ টাকা তারও উপর আমার সেটা হচ্ছে আপনার বকেয়া পড়ে আছে। আমরা কিন্তু সেই বকেয়াটা পরিশোধ করতে পারছি না বিধায় তাকে জ্বালানি কিন্তু সরবরাহ তারা করতে চাচ্ছে না। পেট্রোল পাম্প থেকে সরবরাহ করতে যাচ্ছে না যে আপনারা এই টাকাটাই তো পরিশোধ করতে পারতেছেন না। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম স্বাভাবিক হলে কমবে সাধারণ মানুষের ভোগান্তি। তাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও। ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামগুলোতে জায়গা সংকটে ধীর গতিতে চলছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। এতে নির্ধারিত সময় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে কর্তৃপক্ষ কতটা আশাবাদী। স্বামী, গত 15 মে থেকে ব্রাহ্মণবাড়িয়াতে এই সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছে। এবছর চলতি যে বোরো মৌসুম চলছে, এটিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে 71,425 টনের মতো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ। এছাড়া ধান সংগ্রহ করা হবে 11,208 টনের মতো। তবে ধানের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রায় 93% পর্যন্ত কিন্তু অর্জিত হয়ে গিয়েছে। তবে সিদ্ধ চাল এখন পর্যন্ত প্রায় 67% অর্জিত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি খাদ্য বিভাগের কাছ থেকে। মূলত ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যে খাদ্য গুদামগুলো আছে, সেই গুদামগুলোতে জায়গার সংকট কিন্তু তীব্র আকার ধারণ করে। এবং একটু জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোতে সব মিলিয়ে প্রায় 21,500 টনের মতো খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে। তো এখন পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত তথ্য অনুযায়ী কিন্তু এখানে
প্রায় ৩১,০০০ টনের মতো খাদ্যশস্য মজুদ রয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে গুদামগুলোতে জায়গা সংকট থাকার কারণে কিন্তু যে ধান চাল সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ঢিমে তালে চলছে, মূলত যার কারণে কিন্তু যারা আসলে চালকল মালিক যারা চুক্তি করেছেন খাদ্য বিভাগের সঙ্গে তারা কিছুটা লোকসানের সংকটে রয়েছেন। এছাড়া কিন্তু এই সংগ্রহ অভিযানটি ধীরগতিতে চলার কারণে পক্ষান্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু চাল দিতে গিয়ে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জেলার সবকটি গুদামেই কিন্তু চাল বোঝা যে ট্রাকগুলো সে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগছে এই ট্রাকগুলো খালি হতে, যার ফলে নতুন করে কিন্তু চালকল মালিকরা ব্রাহ্মণবাড়িয়া যে আশুগঞ্জের যে মোকাম রয়েছে সেখান থেকে কিন্তু ধান কিনছেন না, যার ফলে ধানের দাম কিন্তু প্রায় প্রতি মনে 100 থেকে 150 টাকা পর্যন্ত কমে গিয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই একেবারে যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন তারা কিন্তু লোকসানের মুখে পড়ছেন। তবে আমরা চিনি কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি সংকটের চাইতেও কিন্তু তিনি যেটি বলছেন যে যেহেতু গত কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই দুর্যোগের কারণে কিন্তু খাদ্য গুদামগুলো থেকে আসলে এই সংগ্রহ যে কার্যক্রমের পরে অর্থাৎ যেই বিতরণ যে কার্যক্রম বা ডেসপাসের যে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে বলে তিনি জানিয়েছেন, যার ফলে তারা নতুন করে কিছুটা ধীর গতিতে সংগ্রহ কার্যক্রম চলছে। তবে তিনি বলছেন যে ইতিমধ্যে যেহেতু 93% পর্যন্ত ধান সংগ্রহ হয়ে গিয়েছে, এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ হয়ে গিয়েছে প্রায় 67% পর্যন্ত, তিনি আশা করছেন যে যেহেতু আগামী 31শে আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযানটি চলবে, সেক্ষেত্রে তিনি বলছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই বাকি যে সংগ্রহ অভিযানটি আছে সেটি কিন্তু তারা শেষ করতে পারবেন, এবং তিনি বলছেন যে এই যে জায়গা সংকটের যে সংকটটি যেটি চলছে সেটি কিন্তু সহসা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন আমাদের কাছে। তো সামনে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। 3 দশকেও গতি ফেরেনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে। বরাদ্দ নেওয়া বেশিরভাগ প্লটে গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান, কোথাও পড়ে আছে খালি জায়গা, কোথাও চলছে দোকানপাট ও গ্যারেজ। এতে শিল্পায়নের সম্ভাবনা থাকলেও বাড়ছে না কর্মসংস্থান। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান। পঞ্চগড় বিসিক শিল্পনগরীর চিত্র এটি। শিল্প কারখানার জন্য তৈরি প্লটে এখন সারি সারি গ্যারেজ, কোথাও গড়ে উঠেছে ছোট বড় দোকানপাট, অথচ এই জায়গাগুলোতে থাকার কথা ছিল উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। 1993 সালে জেলা শহরের কাকজিয়াপাড়ায় 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। রয়েছে 96টি প্লট, যার সবই বরাদ্দ। কাগজে কলমে সচল 21টি প্রতিষ্ঠান, তবে বাস্তব চিত্র চালু আছে হাতে গোনা কয়েকটি। চা কারখানা, কোল্ড স্টোরেজ, ফ্লাওয়ার মিল, মুড়ি চিরার মিল, প্লাস্টিক রশি তৈরির কারখানা সহ কয়েকটি প্রতিষ্ঠান কোনো মতে টিকে আছে। ফ্যাক্টরি তৈরি করতে আমাদের একটু লেট হয়ে গেছে, তারপরেও পুরোপুরি আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি, এখানে ঠিকমতো বিদ্যুৎ পাই না। গত রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে তার কমপক্ষে আমি 20-30 লক্ষ টাকা আমি লস করছি। মার্কেটে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে ভুসি বিক্রি করতেছে অনেক কম রেটে, এই জন্য কম্পিটিশনটা এখানে। অভিযোগ রয়েছে অনেকেই শিল্প প্রতিষ্ঠানের জন্য প্লট বরাদ্দ নিয়ে বছরের পর বছর ফেলে রেখেছেন। কেউ প্রাচীর দিয়ে, কেউ ঘর তুলে দখলে রেখেছেন জায়গা, আবার কোথাও প্লট ভাড়া দিয়ে চলছে গ্যারেজ ও দোকানপাট। এতে একদিকে যেমন বিসিকের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে হারাচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। যে জায়গাগুলো বরাদ্দ নেওয়া আছে এটা দেখা গেছে যে অনেকের টাকার জোরে বরাদ্দ নিয়ে রাখছে, কিন্তু অপরিকল্পিতভাবে এটা পড়ে আছে। কারখানা চালু করলে না শ্রমিক নেবে, কারখানা তো চালু হচ্ছে না। যদি এটি দ্রুত চালু করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের পঞ্চগড় এলাকার জন্য আরো ভালো হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যবসায়ীদের মতে 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা কাছাকাছি হয় পঞ্চগড়ে শিল্প স্থাপনে রয়েছে বড় সম্ভাবনা। রপ্তানিমুখী শিল্প গড়ে উঠলে বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি। পঞ্চগড় থেকে বিভিন্ন মালামাল বিভিন্ন বাংলাদেশের নামকরা কোম্পানি তারা কিন্তু নেপালে এবং ভারতে এক্সপোর্ট করছে। এই মুহূর্তে আপনি বাংলাবান্ধা বন্দরের রপ্তানির চিত্র দেখলে এটি পরিষ্কার হয়ে যাবে। তাদেরকে যদি অ্যাসেম্বলিং ফ্যাক্টরি এখানে করা যায় তাহলে এখানে শিল্প উন্নয়ন হলো, পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হলো। বিসিক কর্তৃপক্ষ বলছে রাজধানী থেকে দূরত্ব, গ্যাস সংযোগ না থাকা, ঋণ পেতে জটিলতা সহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি জমি রেজিস্ট্রি ফি বেড়ে যাওয়ায় অনেকে প্লট হস্তান্তর করতে পারছেন না। ব্যাংকগুলো আমাদের বিসিকের জমি তারা মর্টগেজ নিতে চায় না, এটা সরকারি জমি হিসেবে তারা ইয়ে করে, এই জন্য এটাও কিছু একটা সমস্যা হয়। এই ব্যাংক ঋণটা সহজীকরণ যদি আমরা করতে পারি তাহলেও যে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনেক ভালোভাবে রান করাতে সক্ষম হব। সম্প্রতি শিল্পমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পঞ্চগড় বিসিক পরিদর্শন করেন। শিল্পায়ন বাড়ানো ও আঞ্চলিক বৈষম্য কমাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। সরকার বদ্ধপরিকর যে কর্মসংস্থান তৈরি হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে চাই
যে বেসিক যেটা আছে সেটা যেন আরও কার্যকরী হয় এবং সেক্ষেত্রে যে বন্ধ শিল্প কলকারখানা আছে সেগুলোকে আমরা চালু করতে চাই। প্রায় 3 দশক ধরে এভাবেই ধুকে ধুকে চলছে পঞ্চগড় বিসিক শিল্পনগরী। অব্যবস্থাপনা দূর করে সচল করা গেলে এই শিল্পনগরীতে কর্মসংস্থানের সুযোগ হবে বিরাট অঙ্কের জনগোষ্ঠীর, সেই সাথে বদলে যাবে উত্তরের অর্থনীতি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। দীর্ঘ 54 দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। বিস্ফোরক সংকটে গত 19 মে বন্ধ হয়ে যাওয়া খনিতে আবার ফিরেছে কর্মচাঞ্চল্য। বিস্তারিত জানাতে মধ্যপাড়া খনি থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন কাজে ফেরার পরে কর্মচারীদের প্রতিক্রিয়া কি, আর বিস্ফোরক সংকট পুরোপুরি কেটেছে কিনা? শাম্মী, আপনি জানেন যে দিনাজপুরের যে মধ্যপাড়া পাথর খনি দেশের একমাত্র পাথর খনি, এর উৎপাদন কিন্তু গত 19 তারিখে, মে মাসের 19 তারিখে কিন্তু হঠাৎ করে এক্সপ্লোসিভ সংকটের কারণে কিন্তু এটি বন্ধ হয়ে যায়। এক্সপ্লোসিভ আসার পরে গত আপনার 11 তারিখে এটি উৎপাদনে অর্থাৎ প্রায় 54 দিন কিন্তু বন্ধ থাকে পাথর উত্তোলন। এবং এটি আজকে থেকে কিন্তু তারা বলছেন, মধ্যপাড়া পাথর খনি যারা কর্তৃপক্ষ তারা বলছেন মোটামুটি আজকে থেকে কিন্তু এটি ফুল উৎপাদনে যাবে, অর্থাৎ এটির যে গড় যে প্রতিদিনের যে উৎপাদন অর্থাৎ 4000 থেকে 5500 মেট্রিক টন সেটি কিন্তু উৎপাদনে তারা যাবেন। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো মধ্যপাড়া পাথর খনির যে মূল যে কার্যক্রমের যে জায়গা, সেটি এখানেই মূলত মাটির উপর থেকে প্রায় 1000 থেকে 1200 ফিট নিচে কিন্তু বিশাল কর্মযজ্ঞ। এখানে 3 শিফটে কিন্তু প্রায় 1000 শ্রমিক, দেশি বিদেশি কিন্তু 1000 শ্রমিক কাজ করছে এবং এদের প্রতিদিন গড় উৎপাদন কিন্তু আজকে থেকে যে 5500 মেট্রিক টন উৎপাদন। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিক সেবার চিত্র অনেকটাই বিপরীত। পৌরসভার মানদণ্ড হিসেবে ঝিনাইদহের মহেশপুরে নেই পর্যাপ্ত ড্রেন, সড়কবাতি ও ভালো সড়ক ব্যবস্থা। কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। বিস্তারিত জানাচ্ছেন MR রাসেল। 1869 সালে প্রতিষ্ঠিত ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা প্রায় 22 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভা 2004 সালে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়, কিন্তু নাগরিক সেবার চিত্রে যেন সেই উন্নয়নের ছাপ নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌর এলাকার অধিকাংশই সড়ক এখন বেহাল। কোথাও ভেঙে গেছে রাস্তা, কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারীরা। পৌরসভায় প্রায় 22 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে মাত্র 15 কিলোমিটার। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। প্রয়োজন প্রায় 3000 সড়কবাতির, রয়েছে মাত্র 2000। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। অল্প একটু পানি হলে দেখেন কেমন কাদা হয়ে যায়, তারপরে পানি জমে গেলে কোন জায়গায় গর্ত বা কোন জায়গায় যে সমান এটা বোঝা যায় না। প্রায় জায়গায় লাইট ধরে না, অন্ধকার। মাগরিবের পর থেকে পুরো পৌরসভাটায় একটা অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রেনের অবস্থা এত খারাপ যে বলার বাহিরে, যে বাচ্চা কাছে নিয়ে যাব, যে পা একটু নোংরা পড়লে তো ওদের চুলকানি হবে। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের কাছে আমাদের এতটুকুই দাবি, যাতে আমাদের রাস্তা এবং রাস্তার পাশে যে ড্রেনগুলো, সড়কবাতিগুলো খুব শীঘ্রই যাতে সংস্কার করা হোক। শুধু সড়ক বা ড্রেন নয়, পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিয়েও বিস্তর অভিযোগ। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী। তাদের দাবি, দ্রুত সংস্কার করা হোক সড়ক, নির্মাণ করা হোক প্রয়োজনীয় ড্রেন এবং বাড়ানো হোক নাগরিক সুবিধা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, নাগরিক সেবা উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। এসব প্রকল্প অনুমোদন হলে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে দাবি তাদের। মহেশপুর পৌরসভার ড্রেন এবং রাস্তা মেরামত, পাশাপাশি সড়ক বাতি স্থাপনের কার্যক্রম চলমান। খুব দ্রুত
সঠিকভাবে এটা সম্পন্ন হবে, হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। প্রায় ৪২,০০০ মানুষের এই পৌরসভা প্রতিষ্ঠার ১.৫ শতাধিক বছর পার করলেও নাগরিক সেবায় রয়েছে নানা ঘাটতি। স্থানীয়দের প্রত্যাশা সব সংকট কাটিয়ে দ্রুত একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভায় রূপ নেবে মহেশপুর। এখন ঝিনাইদহ। ঢাকার ধামরাইয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। আগামী ১৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব ঘিরে সাজরব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হুমায়ুন কবিরের তথ্য, ছবিতে প্রতিবেদন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার উৎসবে মুখর হয়ে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ জুলাই ঢাকার ধামরাইয়ে শুরু হচ্ছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। আয়োজকদের দাবি, এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কাঠের রথযাত্রা। উৎসবকে সামনে রেখে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন ধামরাই জুড়ে। ধুলো ময়লা পরিষ্কার করে ৬০ ফুট উঁচু কাঠের রথে শেষবারের মতো রঙের তুলির আঁচড় দিচ্ছেন কারিগররা। শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যের এই রথকে নতুন রূপ দিতে কাজ করছেন তারা। গম্বুজের কাজ, লতার কাজ, তারপরে বিভিন্ন ধরনের কাজ করতেছে। লতা আছে, ওই যে ঠাকুর ঠুকুর আছে, যেগুলো কুড়ি আছে, এগুলো করেন না কেন? মেলাটা প্রায় ১ মাস যাবত এইখানে সবাই মিলে আমরা আনন্দ ঘন পরিবেশে উদযাপন করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আগুনে ধ্বংস হয়ে যায় ধামরাইয়ের ঐতিহাসিক ৭৫ ফুট উঁচু মূল রথটি। স্বাধীনতার পর দীর্ঘদিন বাঁশ ও কাঠের অস্থায়ী রথে উৎসব চললেও পরে নির্মিত হয় বর্তমানে ৬০ ফুট উচ্চতা ও ৩৭ ফুট প্রস্থের নান্দনিক কাঠের রথ। এবারও ৯ দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে মূল উৎসব। তবে মাসব্যাপী চলবে ঐতিহ্যবাহী রথ মেলা। বৈরী আবহাওয়ার জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে, তারপরেও আমরা এই রথটানের পূর্বেই আমাদের সমস্ত কাজকর্ম শেষ হবে। অন্যান্য বারের মতোই আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাপ্ত করব। রথযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে। নিরাপত্তা জোরদার, নির্বিঘ্নে এই অনুষ্ঠান পরিচালনা করা এবং সুশৃঙ্খলভাবে তার জন্য যা যা করা দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি, এবং আমরা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাই সর্বপক্ষ থেকে সচেষ্ট আছি। শুধু ধর্মীয় উৎসব নয়, ধামরাইয়ের রথযাত্রা এখন সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির এক অনন্য প্রতীক। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্যের এই ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হয়ে টিকে থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। এখন সাভার। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।